মদ্যপান, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এর ফলে ক্যান্সার হয়। এই কাহিনী সম্পূর্ণরূপে কাহিনীকারের মস্তিষ্ক প্রসূত। কাহিনীতে বর্ণিত ঘটনা, স্থান, কাল এবং পাত্রের সাথে বাস্তবের কোনো মিল নেই। শুধুমাত্র প্লট তৈরির খাতিরেই এইগুলি ব্যবহার করা হয়েছে। কোনো ধর্মকে ছোট, কোনো রকম কুসংস্কার বা ভয়কে প্রশ্রয় দেওয়ার জন্য এই কাহিনী তৈরি করা হয়নি। আশা করি গল্পের শ্রোতারা শুধুমাত্র গল্প শোনার নিছক আনন্দেই গল্পটি শ্রবণ করবেন। সাথী গো আমার, সাথী গো আমার, সাথী গো আমার, আমারই আখিতে আছে হৃদয় তোমার। বর্তমান সময়। কমলালেবুর জুস, আপেল, কলা, নাশপাতি, মুসাম্বি আরও বিভিন্ন ফল, ডিম সেদ্ধ, পাউরুটি, জ্যাম, মাখন ইত্যাদি খাবার দিয়ে ডাইনিং টেবিল সাজানো। ব্রেকফাস্ট টেবিলে অনির্বাণ বসে আছে এবং একটি পাউরুটিতে মাখন লাগাচ্ছিল। সবে একটিমাত্র কামড় বসিয়েছে সে পাউরুটিতে, ঠিক তখনই সুগন্ধি পারফিউমের গন্ধে ঘরের পরিবেশ মাতোয়ারা করে কাঁচা পিতলের ন্যায় গায়ের রং, তার উপর কালো রঙের ডিজাইনার শাড়ি, ব্যাকলেস ব্লাউজ, খোলা চুলে, চোখে রহস্যময় দৃষ্টি, লাল ঠোঁটে একটি লাস্যময়ী হাসি নিয়ে ডাইনিং রুমের টেবিলে এসে দাঁড়ালো কুর্মি। অনির্বাণ খাওয়া ফেলে কুর্মির দিকে আবেগ মেশানো দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল এবং বলল, কি ব্যাপার সুন্দরী, আমায় কি মেরে ফেলার ইচ্ছে আছে নাকি? তার কথা শুনে কুর্মি হেসে উঠল এবং তার গালে একটি চুমু খেল। ও আলতো গলায় বলল, কেন? আমি কি শুধু তোমার ক্ষতি করতে চাই নাকি? তার উত্তরে অনির্বাণ আবার বলল, ক্ষতি তো করেইছ, আমার সব কিছু তুমি কেড়ে নিয়েছ এই কয়েকদিনে, আমার মন প্রাণ সব কিছু। আমার এত উন্নতি, এত নাম, এত যশ, এত অর্থ শুধু তোমার জন্যই তো হয়েছে। কিছুক্ষণ চুপ থেকে অনির্বাণ আবার বলল, তুমিই তো শিখিয়েছ কি করে মানুষের মতো বাঁচতে হয়। আমায় দিয়েছ সেই স্বর্গীয় সুখ যা আমায় কেউ দিতে পারেনি। তোমার ভালোবাসা, তোমার প্রেম, তোমার মনের অতল গভীরতা দিয়ে, তোমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার জীবনের সবটুকু তুমি নিংড়ে আছড়ে কামড়ে আমায় নিঃস্ব করে দাও কুর্মি, আমায় আমায় নিঃস্ব। অনির্বাণ আর কথা বলতে পারে না। কুর্মি তার ঠোঁটে লাল ঠোঁট ছোঁয়ায় এবং তাকে চুমুতে চুমুতে অস্থির করে তোলে। দুজনে যৌবনের উষ্ণ ছোঁয়ায় মত্ত হয়ে ওঠে সকালে স্নিগ্ধ রোদে। দুজন দুজনের ভালোবাসায় এতটাই টান অনুভব করে যে শুধু নিজেদের গরম নিঃশ্বাস প্রশ্বাস ভিন্ন অন্য বাতাস প্রবেশ করার মতন স্থান ছিল না। অনির্বাণ কুর্মির ব্লাউজের মধ্যে থেকে উন্মুক্ত স্তনযুগল দেখে হিংস্র সাপদের ন্যায় তার দিকে অগ্রসর হতে শুরু করে। কুর্মিও নিজেকে নিজের মধ্যে ধরে রাখতে পারে না, তার ঠোঁটে শুধু অনির্বাণেরই নাম ভেসে ওঠে। কুর্মি অনির্বাণকে শিকারী বাঘিনীর মতন আছড়ে কামড়ে শেষ করে দিতে চায়। দুজনে যখন শারীরিক ভালোবাসায় উন্মত্ত, ঠিক তখনই ডাইনিং টেবিলে রাখা অনির্বাণের মোবাইলটা বেজে ওঠে। মোবাইলের স্ক্রিনে মিস্টার আগরওয়াল নামে একটি নাম ফুটে ওঠে। শত বিরক্তি সত্ত্বেও অনির্বাণ ফোনটি রিসিভ করে। কুর্মি তাকে লাউডস্পিকারে ফোনটি রাখতে বলে। ওপাশ থেকে একটি পুরুষালী গম্ভীর কণ্ঠ শোনা যায়। অনির্বাণ বলে, হ্যালো আগরওয়ালজি, কেমন আছেন? উত্তরে ওপাশ থেকে আগরওয়ালজি বলে, আমি ভালো আছি মিস্টার চক্রবর্তী, আপনি শোনান, আপনার হালচাল কি আছে? অনির্বাণ আবার বলে, এই চলছে আগরওয়ালজি, বলুন এত সকালে কল করলেন? আজকে তো আপনার ওখানে আমার আর কুর্মি যাওয়ার কথা। হ্যাঁ, আজকে আপনাদের এখানে আসার কথা, কিন্তু আপনাকে আসতে হবে না। আপনি শুধু ও কুর্মিকে
কুর্মিকে আমার অফিসে পাঠিয়ে দিবেন? অনির্বাণ খানিক অবাক হয় এবং জিজ্ঞেস করে, কিন্তু সে লক্ষ্য করে না কুর্মির চোখে এক ঝিলিক খেলে যায়। সে আবার জিজ্ঞেস করে, কি ব্যাপার আগরওয়ালজি? ঠিক বুঝতে পারলাম না। আমাদের দুজনের তো যাওয়ার কথা এবং আজকে আপনার সাথে ডিলটা ফাইনাল করার কথা, তাহলে শুধু কুর্মি একা যাবে কেন? ওপাশ থেকে আবার আগরওয়ালজির কণ্ঠস্বর শোনা যায়। মিস্টার চক্রবর্তী, আমরা আপনার কোম্পানির সাথে এই ডিলটা করব না। আপনার মালের কোয়ালিটি খুব খারাপ আছে। ওই মাল বেচলে আমার কোম্পানির বদনাম হয়ে যাবে মার্কেটে। আপনি কুর্মিকে ভেজিয়ে দিন, আমি ওর সাথে কথা বলে নিব। অনির্বাণ আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু লাইনটা কেটে গেল। অনির্বাণ রাগে টেবিলে রাখা একটি কাঁচের গ্লাস মাটিতে আছাড় মারল এবং গ্লাসটি সশব্দে ভেঙে গেল। ভেঙে যাওয়া কাঁচের টুকরোগুলির উপর বাইরের জানলা দিয়ে সূর্যের আলো এসে পড়ে চিকচিক করে উঠল, সঙ্গে কুর্মির চোখও। অনির্বাণ দু হাত দিয়ে মুখ ঢেকে বলতে লাগলো, কি হলো কুর্মি? আমি কি ভুল করলাম যে এই ডিলটা ক্যান্সেল হয়ে গেল? এতগুলো টাকার ব্যাপার, যদি ডিলটা ক্যান্সেল হয়ে যায় আমার প্রচুর টাকার ক্ষতি হয়ে যাবে। অফিসেও বসের কাছে মুখ দেখাতে পারবো না। বসকে অনেক টাকা ঘুষ দিয়ে রাহুলের থেকে প্রায় কেড়ে নিয়েছিলাম এই প্রজেক্টটা। প্লিজ ডু সামথিং। কুর্মি তার কাঁধে হাত রেখে বলে, তুমি চিন্তা করো না অনি, আমি যাচ্ছি ওনার কাছে, দেখি উনি কি বলে। আমার ওপর একটু ভরসা রাখো। আমি যখন তোমায় এতখানি ওপরে উঠিয়ে নিয়ে এসেছি, তখন দেখো আমি আর তোমায় কোথায় নিয়ে যাই। এত ভেঙে পড়ো না সোনা। বলে কুর্মি তার মাথায় হাত বোলাতে থাকে এবং অনির্বাণ তাকে জড়িয়ে ধরে। সময় 1520 খ্রিস্টাব্দ, ত্রিপুরা রাজ্য। আজ 7 দিন হল রাজা জিষ্ণুবাহন আর কুরুকেশীর বিবাহ সম্পন্ন হয়েছে। একদিন প্রত্যুষে রাজা খবর পেলেন তার দ্বিতীয় রানী কুরুকেশী তাকে স্মরণ করেছেন। রাজা তার মহলে এসে উপস্থিত হলেন এবং দেখলেন কুরুকেশী তারই অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন এবং আজ তাকে অন্যান্য দিনের ন্যায় সুন্দরী লাগছে না। তার মুখমণ্ডলে যেন বর্ষার কালো মেঘের ঘনঘটা। তার মনের গভীরে কোনো দুশ্চিন্তার ছায়া। রাজা তার নিকটে এসে সস্নেহে প্রশ্ন করলেন, প্রিয়ে, পূর্ণিমার চাঁদে এ হেন গ্রহণ কেন আজ? কি হয়েছে তোমার কুরুকেশী? কুরুকেশী রাজার নিকটে নিমজ্জিত মুখে দাঁড়িয়েছিলেন। রাজা তার উত্তরের অপেক্ষায় তার দিকে চেয়ে রইলেন, কিন্তু কুরুকেশী নিরুত্তর। রাজা তার চিবুক ধরে উপরের দিকে তুললেন। কুরুকেশী সজল নেত্রে রাজার দিকে চাইলেন। কুরুকেশীর চোখে জল দেখে রাজার বুকে যেন বজ্রপাত হলো। সে বারংবার তার কাছে তার অশ্রুপাতের কারণ জানতে চাইলেন, কিন্তু কুরুকেশী নীরব রইলেন। তারপর রাজা যখন কুরুকেশীর নিকট নীরব থাকার কারণ জানতে চেয়ে পরাস্ত হয়ে ফিরে যাওয়ার উদ্যোগ করছেন, তখন কুরুকেশী তার মুখ খুললেন। হে পরম বীর শ্রেষ্ঠ রাজা জিষ্ণু বাহন, হে পরাক্রমী রাজা জিষ্ণু বাহন, হে প্রজা বৎসল রাজা জিষ্ণু বাহন, আপনি বীর হতে পারেন। আপনি হয়তো রণভূমিতে আপনার অপেক্ষায় অনেক বলশালী বীরকে পরাস্ত করেছেন। আপনি হয়তো নিজ দেশবাসী এবং আরো অনেক দুর্বল ব্যক্তিদের অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে সক্ষম, কিন্তু আমার মনে হয় আপনি একজন স্ত্রীর প্রতি যে কর্তব্যতা সেটা পালন করতে অক্ষম। কুরুকেশীর মুখ থেকে এহেন বাক্যবাণের জর্জরিত হয়ে রাজা জিষ্ণুবাহন স্থানুন্যায় দাঁড়িয়ে রইলেন।
তার সম্মুখে এইরূপ কটু ভাষণ ব্যক্ত করার সাহস তার বা বাইরের অন্য কোনো রাজ্যের লোকের আছে বলে তার জানা নেই। তার সামনে সবসময় অন্য ব্যক্তিকে সে হাত জোর করে দাঁড়িয়ে থাকতেই দেখেছেন। নতমস্তকে তিনি যা ভেঁট দিয়েছেন তা গ্রহণ করেছেন। কুরুকেশের নিকট এসে হাসি মুখে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে নববধূ, এখনো তোমার অঙ্গ হতে বিবাহের গন্ধ পর্যন্ত যায়নি, তার পূর্বেই এত অভিমান? বলো, হে রূপে মাধুর্যে অতুলনীয় নারী, কি আমার অপরাধ? আমি কি করলে তুমি প্রসন্ন হবে? কি এমন কাজ যা আমি করতে পারি না? হে ত্রিপুরার রানী কুরুকেশী, বলো, কি তোমার আবেদন? তোমার আর্জি এই ক্ষণেই আমি পূর্ণ করব। রাজার কথা শুনে কুরুকেশী তার দিকে নীরবে কিছুক্ষণ চেয়ে রইলেন। তারপর বললেন, আপনি সত্যি আমার আর্জি রাখবেন? রাজা মাথা নেড়ে হ্যাঁ বললেন। কুরুকেশী তার থেকে কিছুটা দূরে গিয়ে তার দিকে পিঠ করে বললেন, কি প্রমাণ আছে যে আমি যা চাইবো আপনি তাই এনে দেবেন? রাজা তার চোখ জোড়া কিঞ্চিত কুঞ্চিত করে কুরুকেশীর দিকে চেয়ে রইলেন। তিনি মনে মনে ভাবলেন, কি এমন চায় এই অপরূপা নারী যা তিনি এনে দিতে পারবেন না? তিনি তার দিকে অগ্রসর হয়ে কুরুকেশীর কাঁধ ধরে বললেন, তুমি আদেশ করেই দেখো আমি পারি কিনা। তারপর তুমি নিজে হাতে যা শাস্তি দেবে আমি মাথা পেতে গ্রহণ করব। কুরুকেশীর চোখে ঝিলিক খেলে গেল রাজার অলক্ষ্যে। সে তার অশ্রু মুছে রাজার দিকে ফিরে নতজানু হয়ে দু হাত তার দিকে প্রসারিত করে বললেন, হে রাজন, আপনার রাজ্যের পরবর্তী 3টে রাজ্য বাংলা, বিহার ও ওড়িশা, এই 3 রাজ্যের রাজার মুকুটে 3টে মণি আছে যা অমূল্য। আমার সেই 3টে মণি চাই এবং ওই 3 রাজ্যের রাজার মুকুট আমার পদতলে আমি দেখতে চাই। পারবেন আপনি? রাজা কুরুকেশীর দিকে ভুরু কুঞ্চিত করে চেয়ে রইলেন এবং তার এহেন আবদারের কারণ জানতে চাইলেন। আমি চাই আপনার রাজ্য বৃদ্ধি পাক। আপনার মাত্র এইটুকু রাজ্য, এই কয়েকটা মাত্র রাজ্যবাসী। চিন্তা করে দেখুন মহারাজ, এই 3 রাজ্য যদি আপনার হাতের মুঠোয় আসে তাহলে আপনার নাম, খ্যাতি আরও বৃদ্ধি পাবে এবং তার সাথে আপনার কোষাগারে শোভা পাক ওই 3 রাজার মাথার মুকুটের 3 অমূল্য রত্ন। কুরুকেশীর উত্তরে রাজা বললেন, কিন্তু কুরুকেশী, এই 3 রাজ্যের সহিত আমার সম্পর্ক খুব ভালো এবং বাংলা ও বিহার রাজ আমার বাল্যকালের বন্ধু। তুমি চাইলে ওরা এমনিতেই ওদের মুকুটে শোভিত মণি উপঢৌকন হিসেবে তোমাকে দিয়ে যাবে। তার জন্য ওদের সঙ্গে যুদ্ধে আবদ্ধ হওয়া নিষ্প্রয়োজন। মহারাজ, বন্ধুত্ব বাল্যকালেই ভালো লাগে। আর যদি আপনার কাছে এইরকম একখানি রত্ন থাকতো তাহলে আপনার বাল্যকালের মিত্ররা কিন্তু দ্বিতীয়বার চিন্তা করতেন না আপনার রাজ্য আক্রমণ করার জন্য। তুমি ঠিক কথাই বলেছ হে অসামান্য রূপের অধিকারিণী। মিত্রতা বাল্যকালেই ভালো লাগে, বয়স বৃদ্ধির সাথে সাথে তার স্বার্থে পরিণত হওয়া প্রয়োজন। আমি তোমায় কথা দিলাম 3 রাত্রি বিলম্ব হবে না। সেই অমূল্য রত্নখচিত 3টি মুকুট আমি তোমার পদতলে এনে ফেলব। এই কথা বলতে বলতে রাজা জিষ্ণুবাহন তার বাম হাত দিয়ে ডান হাতের মধ্যমাতে অবস্থিত সোনার আংটিটি ঘোরাচ্ছিলেন এবং ক্রমশ তার চোখে মুখে ফুটে উঠছিল এক ভয়ঙ্কর নিষ্ঠুরতা, জন্ম নিচ্ছিল এক সর্বগ্রাসী লোভের। সে কুরুকেশীর মহল থেকে দ্রুত প্রস্থান করলেন রণহুঙ্কার ছাড়তে ছাড়তে, আর কুরুকেশীর ঠোঁটে ফুটে উঠল এক ক্রূর হাসি। সে গুনগুন করে
গান করতে শুরু করলেন। সাথী গো আমার, সাথী গো আমার, সাথী গো আমার, আমারি আখিতে আছে হৃদয় তোমার, তুমি বিনা নিশিদিন হায় কাটে না আমার। রজনী ভোর হতে আর বেশি বিলম্ব নেই। এক প্রহর বাকি থাকতে কুরুকেশী তার শয্যা ত্যাগ করলেন। পাশে উন্মুক্ত দেহে শায়িত পরম বিক্রমী পুরুষ রাজা জিষ্ণুবাহন। সে আজ কুরুকেশীর পায়ে এনে ফেলেছে তার আকাঙ্ক্ষিত 3টি রাজ্যের রাজার মাথার মুকুটের মণি। পরাস্ত করেছেন 3 রাজাকে এবং তারা পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছেন রাজা জিষ্ণুবাহনের নিকট। কিন্তু রাজা হার স্বীকার করেছেন তার পরমা সুন্দরী দ্বিতীয় রানী কুরুকেশীর নিকট। সে নতজানু হয়ে পরাস্ত হয়েছেন কুরুকেশীর ভালোবাসার কাছে, তার উন্মত্ত যৌবনের কাছে। সে পরাভাব স্বীকার করেছেন কুরুকেশীর প্রেমময় আবেদনের কাছে। বিনিদ্র রজনী পরস্পরের কাছে ভালোবাসা বিনিময় করে রাজা এখন ক্লান্ত, কিন্তু কুরুকেশীর শরীরে খেলা করছে এক চাঞ্চলতা। তার মনের অতল গভীরে ধীরে ধীরে জন্ম নিচ্ছে এক অভিসন্ধি। এই মুহূর্তে তার কোনো একজনের কথা খুব মনে পড়ছে, আর মনে পড়ছে একদিনের ঘটনা। তার চোখের কোল ছাপিয়ে অশ্রুধারা বেয়ে এলো, কিন্তু না, এখনই তাকে এত কাতর, এত নম্র হলে চলবে না। সে তার ঘরের জানলা দিয়ে বাইরে চেয়ে রইলেন। পূব দিক ধীরে ধীরে গোলাপি আভায় রাঙিয়ে উঠছে। কিরে অনির্বাণ, গল্পের মাঝে হন্তদন্ত হয়ে কোথায় চললি? আরে কৌশিকদা, তুমি শোনোনি? মধ্যম গ্রামে ইলেকট্রিক স্কুটির নতুন শোরুম খুলেছে, স্পার্ক অটোমোবাইল। আমি সেখানেই যাচ্ছি নতুন একটা ইলেকট্রিক স্কুটি কিনতে। কতদিন আর এই পুরনো তেলের বাইক চালাবো? তেলের যা দাম, তাই হ্যাঁ, শুনেছি এই পয়লা বৈশাখে স্পার্ক অটোমোবাইল প্রতিটি ইলেকট্রিক স্কুটিতে দেবে দুর্দান্ত সব অফার। আমি তো চললাম, তুমিও আর এই পুরনো তেলের বাইক না চালিয়ে তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, আপনারা যারা এই বিজ্ঞাপনটি শুনছেন বা দেখছেন, নিচে দেওয়া ফোন নম্বরে সত্বর যোগাযোগ করুন বিশদে জানতে। স্পার্ক অটোমোবাইল, ফোন নাম্বার 8240163608 অথবা 9830192713। স্পার্ক অটোমোবাইলের ঠিকানা পাদু রোড, মধ্যমগ্রাম, কাঠোর মোড়, কলকাতা 128। ফোন নাম্বার এবং ঠিকানা আরও একবার বলছি, ফোন নাম্বার 8240163608 অথবা 9830192713। স্পার্ক অটোমোবাইলের ঠিকানা পাদু রোড, মধ্যমগ্রাম, কাঠোর মোড়, কলকাতা 128। আর হ্যাঁ, গল্পটি শুনে ভালো লাগলে আমাদের চ্যানেল ডিজিটাল স্কেপসকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বর্তমান সময় সমস্ত দিনের তপ্ত উষ্ণতার পরে বিকেলের দিকে কিছুটা স্বস্তি দিতে শীতল বাতাস বইতে শুরু করলো এবং ধীরে ধীরে সেই হাওয়ার দাপট বাড়তে শুরু করলো, আর আকাশে জমতে শুরু করলো কালো মেঘ। সেই মেঘ জমতে জমতে কালো ঘনঘটায় পরিণত হলো। ক্রমে শুরু হলো হালকা বৃষ্টি। বৃষ্টি শুরু হতেই যারা ইতিউতি ঠান্ডা আবহাওয়ায় গল্প মজলিসে মাতোয়ারা হয়েছিলেন,
তারা গুটি গুটি পায়ে বাড়িমুখো হতে শুরু করলেন। আস্তে আস্তে বৃষ্টির বেগ বাড়তে শুরু করলো এবং বাকিরা যারা বাড়ি ফিরছিলেন ওদের মাথায় উঠল ছাতা। রাস্তার সারমেয় এবং মার্জারগুলিও বৃষ্টির তোড়ে মাথা গোঁজার ঠাঁই খুঁজতে শুরু করলো। একে রাতের অন্ধকার, তার উপর আকাশের কালো পিচের ন্যায় মেঘ। রাস্তার বাতিগুলি ছাড়া আর কোথাও কোনো আলো নেই। সেই অন্ধকার চিরে যেন বেরিয়ে এলো লোকটা তার মোবাইলে সময়টা দেখে নিল। রাত 11:30। রাতের অন্ধকারে যেন মিশে আছে লোকটা। দূর থেকে একটা গাড়ির ইঞ্জিনের মৃদু শব্দ কানে এলো লোকটা। গাড়িটা আস্তে আস্তে তার সামনে এসে দাঁড়ালো এবং পিছনের দরজা খুলে একটা ব্রিফকেস লোকটার ঠিক সামনে এসে পড়ল। আর গাড়িটা গতি বাড়িয়ে হুশ করে বেরিয়ে গেল। গাড়িটা অন্ধকারে মিলিয়ে যেতেই লোকটার মোবাইলটা বেজে উঠল। একবার রিং হতেই লোকটা কলটা রিসিভ করল। ফোনের ওপাশে কণ্ঠস্বর শোনা গেল না, শুধু এপাশ থেকে লোকটা বলল, চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে, বলে ফোনটা কেটে দিল সে। লোকে লোকারণ্য, দমকল পুলিশে ছেয়ে গেছে এলাকা। গত রাতে অনির্বাণের কোম্পানির গোডাউনে আগুন লাগে। পুলিশের ধারণা শর্ট সার্কিটের জন্যই এই বিপদ ঘটেছে। বিপদের খবর পেয়ে অনির্বাণ এবং কুর্মি ঘটনাস্থলে এসে পৌঁছায়। কিন্তু অনির্বাণকে সামলানো বোধহয় আজ আর কারোর পক্ষে সহজ হবে না। প্রায় কয়েক লক্ষ টাকার মাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুধু তাই নয়, গোডাউনটিরও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। মাথায় হাত দিয়ে বসে পড়ল অনির্বাণ। কিছুক্ষণ পরে তার অফিসের বস এসে উপস্থিত হয় সেখানে এবং ওনার সাথে আরও কিছু লোক যারা অনির্বাণের অফিসে কাজ করে। সকলে এসে অনির্বাণকে সান্ত্বনা দেয়। আর তো কিছু করা যাবে না। এত ঘটনার মধ্যে সবথেকে চমকপ্রদ যে ঘটনাটি বাকি ছিল সেইটা এবার ঘটে গেল, যার জন্য সেখানে উপস্থিত একজন ব্যতীত সকলে বিচলিত হয়ে উঠল। যখন অনির্বাণের মোবাইলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 10 লক্ষ টাকা গায়েব হওয়ার মেসেজটি এলো। অনির্বাণ মেসেজটি পড়ার পর প্রায় কেঁদে ফেলে। সবাই তাকে ধরাধরি করে তার গাড়িতে তুলে দেয় কুর্মির সঙ্গে এবং তার বস বলে সে আছে, এই দিকটা সে সামলে নেবে, সে যেন বাড়ি গিয়ে বিশ্রাম নেয়। কিছুক্ষণ পরে অনির্বাণ এবং কুর্মি বাড়ি ফিরে আসে। খুবই ক্লান্ত বোধ হচ্ছিল অনির্বাণের। সে আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায় এবং বিছানাতে গা এলিয়ে দেয়। কুর্মি ঘরের সমস্ত জানলার পর্দা সরিয়ে ঘর অন্ধকার করে এসি চালিয়ে নীরবে ঘরের দরজা বন্ধ করে চলে যায়। অনির্বাণ চুপচাপ সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে, বন্ধ পাখাটার দিকে, এবং হাজারো চিন্তা তার মাথার মধ্যে ভিড় জমাতে শুরু করে। এত টাকার মাল আজ তার আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এতগুলো টাকা তার ব্যাংক থেকে লোপাট হল। কে করলো এইসব? কি করে এই ধাক্কা সামলাবে সে? ইন্স্যুরেন্সের কোম্পানিও তো বোধহয় তার মাথার উপর থেকে হাত তুলে নেবে। সব থেকে বড় কথা, তার চাকরিটা থাকবে তো। প্রথমে আগারওয়ালজির ডিলটা, তারপর গোডাউনে এই অগ্নিসংযোগ, তারপর এতগুলো টাকা চুরি। না, আর ভালো লাগছে না এইসব ভাবতে। কিন্তু না ভাবলেও ভাবনাগুলি ক্রমশ ভিড় বাড়াতে বাড়াতে মাথার মধ্যে জট পাকিয়ে তুলছে। ছি ছি, এইটুকুতেই ভেঙে পড়ছো অনির্বাণ? সবে তো খেলা শুরু। হ্যাঁ, কে? আবার সেই ফ্যাঁস ফ্যাঁসে অথচ শীতল কণ্ঠস্বরটি তার কানে ভেসে এলো।
কিছুক্ষণের নিস্তব্ধতা কাটিয়ে সেই কণ্ঠস্বরটি আবার বলল, আমি তোমায় কি দিইনি বলো? অর্থ, নাম, যশ, প্রতিপত্তি, নারী সঙ্গ সবই তো দিয়েছি। আর তুমি কিনা এইটুকু আঘাতেই ভেঙে পড়লে? তুমি দেখছি খুবই দুর্বল। আমার তোমার কাছে আসাই উচিত হয়নি। উত্তরে এবার ও বলল, না না না, তুমি আমায় ছেড়ে যেও না। তুমি আমায় যা বলবে আমি তাই করব। আবার ওর কানে ভেসে এলো কণ্ঠস্বরটি, সাবাস, এই তো চাই। দুর্বল চিত্তের মানুষদের আমার একেবারেই পছন্দ না। মানুষ হবে তোমার মতো, যে হেরে গিয়েও পিছু হটবে না। শীততাপ নিয়ন্ত্রিত এই ঘরেও ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। কানের মধ্যে একটা হিস হিসে শব্দও যেন পুনরায় শুনতে পাচ্ছে। ওর নিঃশ্বাস প্রশ্বাসও যেন উষ্ণ থেকে উষ্ণতর হতে শুরু করেছে। কিছুক্ষণের নীরবতা ভঙ্গ করে কণ্ঠস্বরটি আবার বলল, আমার তোমাকে এবং তোমার আমাকে এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে। এখন কপালের ঘাম মুছে পাশের ঘরে গিয়ে তোমার বান্ধবীকে সঙ্গ দাও। তোমার মতো সেও তো তোমারই সঙ্গ চায় নাকি? আর কোনো উত্তর নেই, সব চুপচাপ। চোখ মেলে তাকালো অনির্বাণ। পুনরায় ঘরের সিলিংয়ে বন্ধ পাখাটার দিকেই তার নজর গেল। সে বিছানা থেকে নেমে বাথরুমে গিয়ে ঘাড়ে মুখে চোখে ভালো করে জল দিল। তারপর সমস্ত জল মুছে পাশের ঘরে গেল কুর্মির সাথে দেখা করতে। সত্যি সেও তারই মতো হয়তো ভেঙে পড়েছে। সে সব সময় তার পাশে থেকেছে এই একটা মাস ধরে। তার খুশিতে খুশি হয়েছে, তার দুঃখে তার বুকে মাথা রেখে তাকে সান্ত্বনা দিয়েছে, তাকে দিয়েছে সমস্ত সুখ যা আর কেউ দিতে পারেনি এই পৃথিবীতে। ঘরের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল অনির্বাণ। তারই ঘরের তুলনায় এই ঘরটাও বড় এবং সাজানো গোছানো, সবই কুর্মির নিজের হাতে করা। কিন্তু ঘরটা এমন অন্ধকার কেন? অনির্বাণের নজর গেল ঘরের কোণে একটা টেবিলের দিকে, যেখানে কুর্মি পাশে রাখা একটি ছোট্ট সোফা সেটের ওপর বসে গ্লাসে মদ ঢেলে পান করতে ব্যস্ত। তাকে টেবিলের উপর রাখা নাইট ল্যাম্পের আলোতে আজ দ্বিগুণ লাস্যময়ী লাগছে। সে অনির্বাণকে দেখে আরেকটি গ্লাসে মদ ঢেলে তার দিকে হাতে করে সোফা ছেড়ে উঠে এলো। অনির্বাণের আজ আর কোনো কিছু ইচ্ছা করছে না, তবু কুর্মিকে খুশি করার জন্য হাত বাড়িয়ে গ্লাসটা নিল সে। কুর্মি তাকে জড়িয়ে ধরে বলল, কোনো চিন্তা নেই তোমার। তুমি যখন ঘুমোচ্ছিলে আমি তখন ইন্স্যুরেন্সের কোম্পানিতে কথা বলে নিয়েছি। ওরা বলেছে 70% ভর্তুকি দিয়ে দেবে, আর চুরি যাওয়ার টাকারও বন্দোবস্ত হয়ে যাবে। কথাটা শুনে তবু খানিক স্বস্তি বোধ করল অনির্বাণ এবং পুনরায় বাম হাত দিয়ে ডান হাতের আংটিটার গায়ে আলতো করে হাত বোলাতে থাকলো। আর বারবার করে তার কানে ভেসে আসতে লাগলো ফ্যাঁস ফ্যাঁসে অথচ শীতল একটা কণ্ঠস্বর, সাবাস, এই তো চাই। জড়িয়ে ধরো বান্ধবীকে, আমি তো আছি নাকি? চিন্তা কিসের? কুর্মির হাতছানিতে সম্বিত ফিরল অনির্বাণের এবং তাকে বাহুতে আলিঙ্গন করে বলল, তুমি এতটা চিন্তা করো আমার জন্য? উত্তরে এক মোহময়ী দৃষ্টি নিয়ে কুর্মি অনির্বাণের দিকে তাকিয়ে বলল, ভালোবাসি তাই চিন্তা করি। আর আমি তোমার খেয়াল না রাখলে আর কে রাখবে শুনি? কিছুক্ষণ অনির্বাণ নীরবে কুর্মির দিকে তাকিয়ে থাকার পর কুর্মি তাকে আরও কোষে জড়িয়ে ধরে, যেন কোনো সাপ তার শিকারকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে, এবং শান্ত কণ্ঠে বলে,
দায়িত্ব যখন নিয়েছি তখন তোমার সবটা নেব। আমার তোমাকে এবং তোমার আমাকে এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে, চিন্তা করো না তুমি। কথাগুলি কেমন যেন শোনা শোনা মনে হয় অনির্বাণের, কিন্তু সে কোনো কথা বলতে পারে না, কারণ কথাগুলি বলে কুর্মি অনির্বাণকে নিয়ে বিছানাতে শুয়ে পড়ে এবং হাত দিয়ে নাইট ল্যাম্পটি নিভিয়ে দেয়। সময় 1520 খ্রিস্টাব্দ, ত্রিপুরা রাজ্য। রাজা জিষ্ণুবাহন তার রাজসভায় মন্ত্রীদের সাথে রাজ্যের কাজে ব্যস্ত। রক্ষী এসে খবর দিল, রানীমা অর্থাৎ রানী ইন্দুবতী রাজাকে তার নিজ মহলে নিজ কক্ষে স্মরণ করেছেন। রাজা যেন এই মুহূর্তে তার সমস্ত কাজ ফেলে রানীর সাথে গিয়ে সাক্ষাৎ করেন। রাজা নিজ সিংহাসন ছেড়ে উঠতেই যাবেন, ঠিক সেই সময় রাজসভায় সমস্ত সভাসদদের সম্মুখে এক তেজস্বিনী বাঘিনীর ন্যায় উপস্থিত হলেন রাজ্যের দ্বিতীয় রানী কুরুকেশী। সভাসদ এবং রাজসভায় উপস্থিত বাকিরা সকলে অবাক, কারণ রানী ইন্দুবতী কোনো দিন এইভাবে রাজসভার মাঝে সকলের সম্মুখে আসেননি। কিন্তু রাজা জিষ্ণুবাহন তার এইভাবে রাজসভায় উপস্থিত হওয়াতে বেশ খুশি হলেন। তিনি কুরুকেশীকে সাদরে আমন্ত্রণ জানালেন এবং তার পাশে একটি আসন গ্রহণ করতে বললেন। কুরুকেশী এবার বাকি সকলের দিকে তাকালেন। সবাই মাথা নিচু করে রইলেন এবং কুরুকেশী ধীর স্থির সদ্য নব যৌবনে পতিত হস্তিনীর ন্যায় রাজার পাশের আসনে গিয়ে বসলেন এবং রাজা সবার সম্মুখেই ঘোষণা করলেন, আজ থেকে আমার অন্যান্য সভাসদদের ন্যায় রানী কুরুকেশীও রাজসভায় উপস্থিত থাকবেন এবং রাজকার্যে মতামত জাহির করবেন। রাজার মুখে এই বাক্য শুনে সবাই ওর মুখে চাওয়াচাওয়ি করতে লাগলেন, কিন্তু রাজার মুখের ওপর কিচ্ছু বললেন না। কুরুকেশী পুনরায় প্রত্যেক ব্যক্তির মুখের দিকে চাইলেন। সকলে নতমস্তকে নিজ নিজ আসন গ্রহণ করলেন। সভা পুনরায় বসলে রক্ষী আবারও এসে রাজাকে বললেন, রানী ইন্দুবতী তাকে স্মরণ করছেন। কিন্তু তাকে উপেক্ষা করে কুরুকেশী রাজার উদ্দেশ্যে বললেন, মহারাজ, আপনি আমায় 3টে রত্ন তো এনে দিয়েছেন, কিন্তু আমার যে এবার আপনার কাছে অন্য একটি আর্জি ছিল। কুরুকেশীর এইরূপ ধীর স্থির মধুমাখানো বাক্যে রাজা ব্যতীত সকলেই খানিক বিচলিত হলেন। রাজা তার কাছে জানতে চাইলেন, বলো হে আমার প্রাণাধিক প্রিয় রানী, কি চাও তুমি? কুরুকেশী কিছুক্ষণ তার দিকে নিরীক্ষণ করে বললেন, আমি চাই আপনার রাজ্যে যেন কোনো নিচু বা গরিব প্রজা বাস না করে। আমার এই দারিদ্রতা হীনতা একেবারেই পছন্দ নয়। আমি চাই চতুর্দিকে থাকে শুধু ঐশ্বর্যের মাধুর্য, সোনার ন্যায় চমকিত এক রাজ্য, যেখানে শুধু বাস করবে সুখ, থাকবে না কোনো অভাব, কোনো অভিযোগ। আর যারা আপনার বিরুদ্ধে আচরণ করবে তাদের গর্দান যাবে রাজ্যবাসীর সম্মুখে। কুরুকেশীর মুখে এই কথা শুনে আর কেউ কোনো কথা বলার সাহস পেল না এবং যে রক্ষী এতক্ষণ রাজার আদেশের অপেক্ষা করছিল সেও মাথা নিচু করে তাকে প্রণাম করে সভা থেকে বিদায় নিল। রাজা নিজের আংটিটি এতক্ষণ নিজের আঙুলের মধ্যেই ঘোরাচ্ছিলেন। কুরুকেশীর কথা শেষ হওয়া মাত্রই সেই সেনাপতিকে ডেকে রানীর মনোবাঞ্ছা জানিয়ে রাজ্যের যত গরিব দিনহীন প্রজা আছে সকলকে রাজ্য থেকে বের করে দেওয়ার আদেশ দিলেন।